Namaskar. Today's topic is about fundamental rights. এখন যা পরিস্থিতি তাতে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এখন যুদ্ধ লেগে গেছে বা যুদ্ধ এখন যেহেতু কিছু দিনের জন্য পোস্টপোন করা হয়েছে কিন্তু বাট যুদ্ধ চলছে। এই যুদ্ধ চলাকালীন আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস সেই ফান্ডামেন্টাল রাইটসে কি পরিবর্তন আসতে পারে? হ্যাঁ, যখন ন্যাশনাল ইমার্জেন্সি হয় তখন আমাদের ফান্ডামেন্টাল রাইটসের আমরা কি কি পেতে পারি এবং ফান্ডামেন্টাল রাইটস আমাদের কি কি না পেতেও পারি, সেই সব নিয়ে আজকে আলোচনা করব। তার আগে যেটা আমি বলছি যে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার। তো ফান্ডামেন্টাল রাইটস কখনোই একটা পার্টে বোঝানো সম্ভব নয়। তাই ফান্ডামেন্টাল রাইটসকে বুঝতে গেলে কিন্তু অনেকগুলো পার্টে আস্তে 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 বুঝতে হবে। তো সেটা আমি আহ, আজকে থেকে শুরু করছি ফান্ডামেন্টাল রাইটস এর। প্রথম বলা দরকার যে ফান্ডামেন্টাল রাইটস, আচ্ছা, এটা যারা যারা জানো তারা তারা উত্তর দেবে। প্রথমে একটা কোশ্চেন আমি সকলকে করতে চাই, যেটা যেটা হলো যে এটা কিন্তু যার কাছে অ্যান্সার জানা আছে তারা কিন্তু বলবে যে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রাইটস অ্যান্ড প্রিভিলেজ। তাহলে কেউ যদি জানা থাকে যে রাইটস অ্যান্ড প্রিভিলেজের মধ্যে পার্থক্য কি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে এবং আমি ভিডিও শেষে কিন্তু হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রাইটস অ্যান্ড প্রিভিলেজ কিন্তু আমি বলবো এর মধ্যে ডিফারেন্স কি আছে। আর আরেকটা কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, যেটা ডু দ্য এনিম্যাল অ্যান্ড নেচার হ্যাভ দ্য রাইটস। এনিমালস আর নেচারদের কোনো রাইটস আছে? হোয়াই? যদি থাকে কেন হোয়াই, আর যদি না থাকে তাহলে হোয়াই নট? এই কোশ্চেনের অ্যান্সার দুটো কিন্তু অবশ্যই আমাকে কিন্তু তোমরা জানাবে। সব থেকে বড় যেটা সেটা হলো এই কোশ্চেনগুলো, যে ফান্ডামেন্টাল রাইটসের যে কোশ্চেনগুলো জেনারেলি ইউপিএসসি বা বিসিএস বা পিএসসি বা যে কোনো কোশ্চেন মানে কম্পিটিটিভ এক্সামের মধ্যে যা দেখা যায় সেগুলোর মধ্যে এই কোশ্চেনগুলো পড়ে না। কিন্তু এই কোশ্চেনগুলো কখন কখন জিজ্ঞাসা করে? এই কোশ্চেনগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করে। ইন্টারভিউ যখন সিভিল সার্ভিস এক্সামের জন্য ইন্টারভিউতে যাবে তখন তোমাকে জিজ্ঞাসা করবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রাইটস অ্যান্ড প্রিভিলেজ, প্রিভিলেজ আর রাইটস এর মধ্যে পার্থক্য কি আছে, তাহলে এগুলো জেনে রাখা দরকার। তার আগে ফান্ডামেন্টাল রাইটস বলার আগে আমি যেটা প্রথমে বলতে চাই যে ফান্ডামেন্টাল রাইটস কিভাবে এলো। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস এর বিহাইন্ডের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কি, সেটা বলার আগে আমি প্রথমে একটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করব। সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে হুইচ কান্ট্রি প্রথম ফান্ডামেন্টাল রাইটস তাদের সিটিজেনকে দেয়। এটা বিশ্বের মধ্যে প্রথম কে, প্রথম কোন কান্ট্রি ফান্ডামেন্টাল রাইটস তাদের সিটিজেনকে দেয়? তাহলে অ্যান্সারটা হলো, সেটা দেখো তোমরা অবাক হয়ে যাবে, 1731। আমরা ভাবতেও পারি কি ফান্ডামেন্টাল রাইটস এর কথা? 1731, 1731-এ গিয়ে ইউএস গভর্নমেন্ট, হ্যাঁ, 1731-এ গিয়ে ইউএস গভর্নমেন্ট, ইউএসএ ইউএসএ গভর্নমেন্ট প্রথম তাদের সিটিজেনদেরকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস দিয়ে থাকে। সেখানে ফান্ডামেন্টাল রাইটস কি গ্যারান্টি দিয়েছিল? লিবার্টি, লাইক ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড রিলিজিয়ান। ঠিক আছে, তাহলে তখন ফান্ডামেন্টাল রাইটস ইউএসএ না, 1731 মানে আমেরিকান যুক্তরাষ্ট্র 1731, সেই সময় আমরা কি কন্ডিশনে ছিলাম? 1731-এ আমরা কি কন্ডিশনে ছিলাম না, আমরা কোনো পিসলি স্টেট বা রাজার অধীনে আমরা তখন ছিলাম এবং সেই রাজা যা ল বানিয়েছে, যা রুলস বানিয়েছে তা আমরা মেনে নিতে বাধ্য ছিলাম, যা ট্যাক্স চেয়েছে সেই ট্যাক্স দিতে বাধ্য ছিলাম। আমাদের কোনো কিন্তু স্পিচ বা কথা বলার লিবার্টি কিন্তু ছিল না, কোনো স্বাধীনতা তখন আমরা পাইনি এবং রিলিজিয়াস স্বাধীনতাও আমাদের তখন ছিল না। তাহলে সেইটা প্রথম
প্রথম যে সরকার তাদের সিটিজেনকে দেয় তা সে হচ্ছে ইউএসএ। এর আগে তোমরা দেখেছো যে প্রস্তাবনা বা প্রিয়াম্বেলও আমরা ইউএসএ থেকে কপি করেছি। সেরকম আম, এখানেও তাই আমরা ফান্ডামেন্টাল রাইটস কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম, ফান্ডামেন্টাল রাইটসও আমরা ইউএসএ বা বিল অফ রাইটস, ইউএসএ যে ফান্ডামেন্টাল রাইটস তার নাম হচ্ছে বিল অফ রাইটস দ্বারা আমরা অনুপ্রাণিত হয়েছি। ঠিক আছে, তাহলে 1731-এই কিন্তু ইউএসএ গভর্নমেন্ট কিন্তু তার সিটিজেনদেরকে ফান্ডামেন্টাল রাইটস বা রাইটস অফ বিল অফ রাইটস দেয়, এবং সেখানে রাইটস হিসাবে দেওয়া হয় বাক স্বাধীনতা বা কথা বলার স্বাধীনতা বা লিবার্টি অফ স্পিচ অ্যান্ড রিলিজিয়াস স্বাধীনতা। আপনার যে কোনো ধর্ম আপনি নিতে পারেন, সে ব্যাপারে কিন্তু কেউ তোমাকে ফোর্স করতে পারবে না। তাহলে এটা হচ্ছে ইউএস গভর্নমেন্ট প্রথম দেয়। আচ্ছা, এবার আমি আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো যে আমরা ফান্ডামেন্টাল রাইটস, হঠাৎ করে আমরা ফান্ডামেন্টাল রাইটস কিভাবে নিয়ে আসিনি, তার পিছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ছিল। তাহলে প্রথমে যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে 1991। ইয়েস, এই 1990 তারা অবশ্যই বলবে 1991-এ কি হিস্টোরিক্যাল কি ঘটনা ঘটেছিল। তাহলে 1919-এ কি 1991-এ হয়েছিল আমরা সেটা তো পেয়েছিলাম তোমরা রাউলাট সকলেই অ্যাক্ট। জানো। 1991-এ আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে রাউলাট অ্যাক্ট। রাউলাট অ্যাক্ট মানে সেখানে বলা হয়েছিল, অ্যালাউ করা হয়েছিল যে ব্রিটিশরা যাকে খুশি অ্যারেস্ট করতে পারবে উইদাউট এনি ট্রায়াল। তাই তো, উইদাউট এনি ট্রায়ালে যে কোনো কাউকেই কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট যাকে খুশি অ্যারেস্ট করতে পারবে। সেই জন্য সেই ঘটনার প্রতিবাদে আমাদের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটনাটা তোমরা জানো। যাই হোক, সেটার প্রতিবাদে মহাত্মা গান্ধী এবং আদার্স তারা কি করেছিল, হুম, তারা মাস সিভিল ডিসঅবিডিয়েন্সের ডাক দিয়েছিল। তাই তো, মাস সিভিল ডিসঅবিডিয়েন্সের ডাক দিয়েছিল। তোমরা ঘটনাগুলো সবাই জানো। হ্যাঁ, তাহলে প্রথম প্রথম কোন অ্যাক্টের বিরুদ্ধে আমরা সাধারণ জনগণ, কারো একটা নেতৃত্বে আমরা সিভিল ডিসঅবিডিয়েন্স মানে ও আমরা মেনে চলবো না, মানে আমরা ওই আইন মানি না যেখানে উইদাউট ট্রায়ালে যাকে খুশি গ্রেফতার করা হবে। যদি সেটা আমরা ব্রিটিশ গভর্নমেন্টের আগে যখন যে রাজা ছিল, সেই রাজারা যখন খুশি যাকে খুশি অ্যারেস্ট করতে পারতো উইদাউট এনি ট্রায়ালে, সেই ব্যাপারটা আমরা বাদ দিচ্ছি। তারপরে যখন ব্রিটিশ গভর্নমেন্ট আসে, ব্রিটিশ গভর্নমেন্ট আমাদেরকে দেখায় যে কিভাবে ল বা অ্যাক্ট তৈরি করতে হয়। যাই হোক, সেখানে ব্রিটিশ গভর্নমেন্ট এরকম একটা অ্যাক্ট পাস করেছিল যেটা নাম ছিল রাউলাট অ্যাক্ট, এবং সেই অ্যাক্টের প্রতিবাদে আমরা প্রথম সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট করেছিলাম। কার নেতৃত্বে না, এমজি গান্ধীর নেতৃত্বে। তাহলে এটাই আমাদের ফার্স্ট স্টেপ 1991। এবার সেকেন্ড হচ্ছে 1928 কি ঘটনা ঘটেছে তোমরা জানো। 1928 কি ঘটনা ঘটেছে, 1928 আমাদের কি সেশন হয়েছিল বলো। তোমরা যারা যারা জানো তারা বলবে করাচি সেশন, তাই তো, করাচি সেশন। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের করাচি সেশন হয়েছিল। সেই 1928-এ যে করাচি সেশন হয়েছিল, সেখানে জওহরলাল নেহরু প্রেসিডেন্ট, এখানে প্রেসিডেন্ট কে ছিল, করাচি সেশনে প্রেসিডেন্ট কে ছিল তোমরা জানো, যারা যারা জানো তারা বলবে জওহরলাল নেহরু। তাই তো, জওহরলাল নেহরু করাচি সেশন প্রেসিডেন্টে তিনি ডিমান্ড করেন সিভিল, সেখানে 1928-এ জওহরলাল নেহরু ডিমান্ড করে সিভিল লিবার্টিস, সিভিল লিবার্টিস। মানে এখানটায় সিভিল লিবার্টিস জওহরলাল নেহরু যেটা ডিমান্ড করে, সেখানে বলা হয় সেখানে কি কি ফ্রিডম জওহরলাল নেহরু চেয়েছিল, মানে জওহরলাল নেহরুর নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেখানে কি কি ফ্রিডম চেয়েছিল না, ফ্রিডম চেয়েছিল ফ্রিডম অফ এক্সপ্রেশন। তাই তো, ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে কথা বলার স্বাধীনতা। আমার আমার ভিতরে যে অনুভূতি, আমার আমি যে প্রবলেমটা ফেস করছি, সেই প্রবলেমে কে এক্সপ্রেস করার মানে ফ্রিডম আমার চাই। সেটা হয়েছিল ইকুয়ালিটি বিফোর ল, তাই তো, ইকুয়ালিটি
ইকুয়ালিটি বিফোর ল, তাহলে ইকুয়ালিটি বিফোর ল, তারপরে হচ্ছে তোমার ফ্রিডম অফ এক্সপ্রেশনস, এই সবগুলো কিন্তু জওহরলাল নেহরু ওখানে চেয়েছিল। তারপরে প্রোটেকশন ফ্রম এক্সপ্লয়টেশন, প্রোটেকশন ফ্রম এক্সপ্লয়টেশন, তাহলে এখানটায় হচ্ছে আর একটা হচ্ছে তিন হচ্ছে প্রোটেকশন ফ্রম এক্সপ্লয়টেশন। আচ্ছা, এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন, আচ্ছা এখানটায় যে তিনটে আমরা আমরা ডিমান্ড করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ব্রিটিশ গভর্নমেন্ট আমাদেরকে তখন সেগুলো দেয়নি। কিন্তু এইটা নিয়ে আমাদের থিঙ্কিং মানে আমাদের চিন্তা ভাবনা শুরু হয়েছিল যে আমরা কেন ফ্রিডম অফ এক্সপ্রেশন, কেন প্রোটেকশন ফ্রম এক্সপ্লয়টেশন। প্রোটেকশন ফ্রম এক্সপ্লয়টেশন মানে কি? প্রোটেকশন ফ্রম এক্সপ্লয়টেশন মানে হলো যে যদি কেউ আমাকে হ্যারাস করে, মানে উইদাউট এনি এনি রিজন, হ্যাঁ, কেউ আমাকে যদি কোনোভাবে এক্সপ্লয়েট করে বা কোনোভাবে আমাকে হ্যারাস করে, বা সেটা পুলিশ হতে পারে, হুম, কোনো স্টেট গভর্নমেন্ট হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, এইসব তারা যদি কোনো রকমভাবে এক্সপ্লয়টেশন করে, সেই এক্সপ্লয়টেশনের এগেনস্টে আমাদের প্রোটেকশন চায়। আচ্ছা, এক্সপ্রেশনস অফ, আচ্ছা ইকুয়ালিটি বিফর ল, আচ্ছা ইকুয়ালিটি বিফর ল কি ছিল ব্রিটিশ রাজত্বে? না, ছিল না, ইকুয়ালিটি বিফর ল ছিল না। তবে ব্রিটিশরাই দেখিয়েছিল যে ইকুয়ালিটি বিফর ল কিভাবে আনতে হয়। যাই হোক, তো ইকুয়ালিটি বিফর ল কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট দেয়নি। ব্রিটিশদের চোখে কিন্তু একই অপরাধে ব্রিটিশদের অন্য শাস্তি হতো, ইন্ডিয়ানদের অন্য শাস্তি হতো। তাহলে এখানে ইকুয়ালিটি বিফর ল ছিল না, তাহলে ইকুয়ালিটি বিফর ল ডিমান্ড করা হয়। তারপরে হচ্ছে প্রোটেকশন এগেনস্ট এক্সপ্লয়টেশনের ডিমান্ড করা হয়, আর হচ্ছে ফ্রিডম টু এক্সপ্রেশন। ঠিক আছে, এই তিনটে ডিমান্ড করা হয় কবে? 1928, 1928 যেটা করাচি সেশন, ন্যাশনাল কংগ্রেসের করাচি সেশনে কিন্তু এটা ডিমান্ড করা হয়। সেখানে প্রেসিডেন্ট ছিল জওহরলাল নেহরু, তিনি এটা ডিমান্ড করেন। কিন্তু তাতে কি আমাদের কোনো আহ, মানে আমরা ব্রিটিশ সরকার মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো দাবি করেছিল, কিন্তু তাতে কি ব্রিটিশ সরকার সেই দাবি মেনে নিয়েছিল? না, তখনও মেনে নেয়নি। তাহলে তারপরে যখন আমরা তারপরে যখন আমরা স্বাধীন হলাম 1947, তখন 1946 থেকে 1949, এই যে এই পিরিয়ডে তখন কনস্টিটিউশন অ্যাসেম্বলির কাছে ইয়ে ছিল, দায়িত্ব ছিল যে কনস্টিটিউশনস, আমাদের ইন্ডিয়ার জন্য যে কনস্টিটিউশনস লেখার, সেখানে আমরা কি করলাম, যে ফান্ডামেন্টাল রাইটস, হ্যাঁ, যেটা আমরা মেনলি ইউএসএ থেকে মোটিভেট হয়ে লিখেছিলাম, সেই ফান্ডামেন্টাল রাইটসের কথাটা আমরা কিন্তু লিখলাম 19 এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেই কথাটা মানে সেই ফান্ডামেন্টাল রাইটসটা অ্যাড করলো। আচ্ছা, তো ফান্ডামেন্টাল রাইটস যেটা, সেটা তো সকলেই জানো, ফান্ডামেন্টাল যেটাই, যে রাইটসটাই হচ্ছে ফান্ডামেন্টাল, সেটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, তাই তো? মানে যেটা আমাদের বেঁচে থাকার জন্য যে রাইটসটা আমাদের প্রয়োজন, মানে আমরা যে রাইটসের না দিলে আমাদের মানুষ হিসেবে বেঁচে থাকাটাই মানুষ হিসেবে বেঁচে থাকা নয়, সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। সকলেই জানো ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে কোন পার্টে আছে? পার্ট 3। হ্যাঁ, পার্ট 3 কনস্টিটিউশনস অফ ইন্ডিয়ার পার্ট 3-তে আছে আর্টিকেল কত? 12 to 35, তাই তো? আর্টিকেল 12 to 35-এ আমরা ফান্ডামেন্টাল রাইটস দেখতে পাই। এই প্রত্যেকটা আর্টিকেল কিন্তু খুব এলোপ্রেট ভাবে ডিসক্রাইব করা হবে, কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু পরপর পরপর দেখে যেতে হবে, তবে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে ভালো করে বোঝা যাবে। আচ্ছা, এইসব রাইটস গুলো যেগুলো দেওয়া আছে, সেগুলোকে আলাদা আলাদা ডিফারেন্স ডিফারেন্স ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে দ্য রাইট টু ইকুয়ালিটি, এর ভিতরে অনেকগুলো রাইটস আছে। রাইটস টু, এগুলো সব পরে বলবো। রাইটস টু ফ্রিডম, রাইটস এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, অ্যান্ড রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি।
কনস্টিটিউশনাল ইমিউনিটি মানে যদি আপনার রাইটস কোনো রকম ভাবে ভায়োলেট হয়, তাহলে কিভাবে আপনি সেই তার এগেনস্টে যে অথরিটি আপনার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট করছে, তার এগেনস্টে আপনি কোর্টে যেতে পারেন। হ্যাঁ, তার এগেনস্টে কিন্তু, এবং ইন্ডিভিজুয়াল যে কোনো একজনের এগেনস্টেও কিন্তু কিছু কিছু প্রিভিলেজের জন্য আপনি কিছু কিছু আর্টিকেলের এগেনস্টে কিন্তু যেতে পারে। মানে কিছু কিছু আর্টিকেলের সাপোর্টে আর কি আপনি ইন্ডিভিজুয়াল এগেনস্টেও যে ফান্ডামেন্টাল রাইটস আমার ভায়োলেট হচ্ছে এইভাবে আপনি কিন্তু ডাইরেক্ট সুপ্রিম কোর্টেও যেতে পারেন। ফান্ডামেন্টাল রাইটসে এগুলো আমি পরে ডিটেলসে বলছি একে একে। যাই হোক, এখানে আমরা ফান্ডামেন্টাল রাইটস কে দেখলাম কতগুলো ভাগে ভাগ আছে: রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচারাল এডুকেশনাল রাইটস এন্ড রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি। ঠিক আছে, এগুলো আমি পরে আরো ডিটেলসে বলবো। তবে আরেকটা কোশ্চেন প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে জানা যায় যে পার্ট 3, পার্ট 3 কে আমরা কি বলি? ম্যাগনা কাটা, তাই তো? ম্যাগনা কাটা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস। আচ্ছা, ম্যাগনা কাটা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস বা যে কোনো জায়গায় ম্যাগনা কাটা কথাটা কিন্তু আমরা বারে বারে শুনে এসেছি যে ম্যাগনা কাটা, এটা কিন্তু অনেক জায়গায় শোনা যাচ্ছে। তাহলে ম্যাগনা কাটাটা কি? ম্যাগনা কাটা হচ্ছে 13th সেঞ্চুরি, 13 সেঞ্চুরি, 13 সেঞ্চুরি 2050, 13 সেঞ্চুরি 2050 দিকে একটা রাইটস হয় সেখানে, যেখানে ব্যারেন বলে কিছু সম্প্রদায় ছিল। ব্যারেন, ব্যারেন নামে কিছু সম্প্রদায় ছিল, যারা ছিল খুব বড়লোক, মানে রিচ সম্প্রদায়ের কিছু লোক ছিল যাদেরকে বলা হতো ব্যারেন। এদিকে ইংল্যান্ডে কারা রাজত্ব করতো? কিংস, তাই তো? ইংল্যান্ডের রাজারা ইংল্যান্ডে রাজত্ব করতো, তাই কিংসরা রাজত্ব করতো। তাহলে কিংসদের উপরে চার্চেও বেশি ক্ষমতা ছিল। যেহেতু চার্চে রাজারা প্রচুর পরিমাণে দান করতো, ব্যারেনরাও দান করতো চার্চে, তবুও কিন্তু রাজাদের কথাই কিন্তু চলতো। এবং রাজারা কি করতো, যেহেতু ব্যারেনরা প্রচুর পরিমাণে সম্পত্তির মালিক ছিল, তাই এদের উপরে যাচ্ছে তাই ভাবে ট্যাক্স চাপানো হতো। ঠিক আছে, ট্যাক্স চাপানো হতো। এবার তার জন্য ব্যারেনরা কি করলো, যে মানে রাজাদের এগেনস্টে কিন্তু মোর্চা বা আন্দোলন শুরু করলো। তাতে ব্যারেনদের এবার ব্যারেনদের কিন্তু কথা রাজাদেরকে রাজারা রাখতে বাধ্য হলো। এবং সেখানে মেনে নেওয়া হলো যে চার্চের উপরে শুধু রাজারাই কন্ট্রোল করবে না, ব্যারেনদের কথাও কিন্তু চার্চ শুনতে বাধ্য হবে। এবং ট্যাক্স ট্যাক্সও যথাযথভাবে পাবে, কিন্তু রাজা, কিং অফ ইংল্যান্ডরা ব্যারেনদের উপরে চাপাতে পারবে না। তাহলে এই প্রথম, হিস্ট্রির মধ্যে প্রথম হলো যেখানে কোনো সম্প্রদায়কে রাজারা কি কিছু রাইটস দিতে বাধ্য হয়, তাই তো? তাই পৃথিবীর ইতিহাসে কোনো জায়গাতেই যখন প্রথম রাইটস দেওয়া হয়, তখনই সেই জায়গাটাকে আমরা কি বলি? ম্যাগনা কাটা। ঠিক আছে, ম্যাগনা কাটা ব্যাপারটা তাহলে বোঝা গেল। পরবর্তীকালে এটা নিয়ে আরো অনেক ইয়ে হয়েছিল। যাই হোক, অতটুকু জানার দরকার নেই। যতটুকু জানা দরকার যে ম্যাগনা কাটা কেন বলা হয় এবং ম্যাগনা কাটার অর্থটা কি, বা কোথা থেকে ম্যাগনা কাটা এই জিনিসটা এসেছে। হুম। তবে আরেকটা জিনিস, যে সকলেই ফান্ডামেন্টাল রাইটস এমন ভাবেই আমাদের দেওয়া আছে, যে যে কোনো পিপল, হ্যাঁ, মানে এমনই তাকে ক্ষমতা দেয় যে পিপল অফ ইন্ডিয়াকে, তো সে যে কোনো জায়গা থেকে বলতে পারে যে আমি আমি এই এত স্বাধীন, সুতরাং আমি চাই না যে আমি আমার ভারত মানে ইউনিটির মধ্যে থাকবো, আমি নিজেদের জন্য আলাদা আর একটা মানে স্টেট বা ডিস্ট্রিক্ট তৈরি করব। তাই তার জন্য ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হলেও কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কিন্তু অনেক জায়গায় রেস্ট্রিক্টেড করা আছে। হ্যাঁ, অনেক রিজনেবল রেস্ট্রিকশন কিন্তু ফান্ডামেন্টাল রাইটসে দেওয়া আছে। কি 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 কির উপরে এই রিজনেবল রেস্ট্রিকশন চাপা, মানে বিশেষ করে রিজনেবল রেস্ট্রিক্ট গুলো করা হয়? লার্জ পাবলিক ইন্টারেস্ট, লার্জার পাবলিক ইন্টারেস্ট বা ইউনিটি অফ নেশন। ইউনিটি অফ নেশন, ধরুন আপনাকে দেওয়া হয়েছে এই যে এখানটায় ফ্রিডম, ফ্রি রাইট টু ফ্রিডম,
হ্যাঁ, বা রাইট, রাইট টু ইকুয়ালিটি, এখানটায় যে আপনাকে এক্সপ্রেশন, হ্যাঁ, আপনাকে স্বাধীনভাবে কথা বলার ক্ষমতা দেওয়া হয়েছে, যেখানে খুশি থাকার আপনাকে অধিকার দেওয়া হয়েছে। তো আপনি কি করলেন? আপনি বললেন, ও আমাকে তো এত কিছু অধিকার দেওয়া হয়েছে, তাহলে আপনি কি করলেন, একটা ট্রাইবস যেখানে ধরো সাঁওতালরা থাকে, সেই সব ট্রাইবসে গিয়ে আপনার প্রচুর টাকা আছে, ভাবলেন আমার অনেক টাকা আছে, আমি ওই ট্রাইবসের যা যেখানে যেখানে বাড়ি আছে, বাড়ি ঘর আছে, সেইগুলোকে ভেঙে সেইখানে আমি কি করব, ইন্ডাস্ট্রি তৈরি করব। এবং তাই আপনি, কারণ আপনি তো ফান্ডামেন্টাল রাইটসে তো দেওয়াই আছে আপনি যে কোনো জায়গায় গিয়ে কিন্তু বসবাস করতে পারেন, কিন্তু নো, পারেন না। কারণ এখানে রিজনেবল ফান্ডামেন্টাল রাইটস দেওয়া থাকলেও কিন্তু রিজনেবল রেস্ট্রিকশনও দেওয়া আছে। আপনি যেখানে খুশি গিয়ে বসবাস করতে পারেন না, সেখানেও রেস্ট্রিক্ট করা আছে। এখনই যদি এখনই যদি ওই ট্রাইবস থেকে কেউ গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আপনার এগেনস্টে মামলা মানে কোনো কেস করে, তাহলে কিন্তু আপনাকে ওখান থেকে বাইরে চলে আসতে বাধ্য হবে। তাহলে এই যে ফান্ডামেন্টাল রাইটস, বিভিন্নভাবে ফান্ডামেন্টাল রাইটস আমরা যাতে মিস ইউজ না করি, তার জন্য এর রিজনেবল রেস্ট্রিকশন দেওয়া আছে। সেই রেস্ট্রিকশনের মধ্যে একটা হচ্ছে লার্জ পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড ইউনিটি অফ নেশন। আপনি এমন কিছু কথা বলে দিলে যাতে ভারতের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো, ভারতের যে ইউনিটি সেটা নষ্ট হয়ে গেল, তাহলে আপনার এই বাক স্বাধীনতা কিন্তু এখানেও রেস্ট্রিক্ট করা আছে, আপনি যা খুশি তাই বলতে পারেন না, সেখানেও আপনার কিন্তু রিজনেবল রেস্ট্রিক্ট করা আছে। আপনি ইউনিটি অফ ইন্ডিয়ার এগেনস্টে কোনো কিছু করলে কিন্তু আপনার ফান্ডামেন্টাল রাইটস কিন্তু সেখানে কেড়ে নেওয়া হবে। তাহলে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে যেগুলো মানে ইম্পর্টেন্ট, আর একটা জিনিস, ফান্ডামেন্টাল রাইটস এর আরেকটা যেটা মেন ইম্পর্টেন্স, সেটা হলো এর আগে যেটা প্রিয়াম্বেল বলেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে প্রিয়াম্বেল কিন্তু জাস্টিসেবল নয়, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কিন্তু জাস্টিসেবল। এগুলো কিন্তু পরে আবার ডিটেলসে বলছি। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু জাস্টিসেবল, মানে ফান্ডামেন্টাল রাইটস যদি আপনার ভায়োলেট হয়, তাহলে আপনি নট অনলি হাইকোর্ট, হাইকোর্ট না গিয়ে ডাইরেক্ট সুপ্রিম কোর্টও আপনি যেতে পারেন ডাইরেক্ট। এমনিতে যে কোনো জায়গা, যে কোনো কেসে কিন্তু আপনি ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেতে পারেন না, সেখানে ডিস্ট্রিক্ট কোর্ট থ্রু, হাইকোর্ট থ্রু সুপ্রিম কোর্ট যেতে হয়। কিন্তু যে যে ফান্ডামেন্টাল রাইটস যদি আপনার ভায়োলেট হয়, তাহলে আপনি কিন্তু 32 আর্টিকেল 32 সাপোর্ট নিয়ে আপনি কিন্তু যেতে পারেন, মানে আপনি কিন্তু সেখানে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট করেছে বলে আপনি কিন্তু সেই অথরিটি বা সেই স্টেট বা সেই অর্গানাইজেশনের এগেনস্টে কেস করতে পারেন। তাহলে এতটুকু বোঝা হয়ে গেল যে ফান্ডামেন্টাল রাইটস মোটামুটি। এরপরে আমি একে একে ফান্ডামেন্টাল রাইটসের এগুলো বোঝাচ্ছি। আচ্ছা, এবার কতগুলো পয়েন্ট যেটা ফান্ডামেন্টাল রাইটস কে ভালো করে বোঝাতে সাহায্য করবে, সেগুলো আমি বলি। আচ্ছা, আরেকটা জিনিস, ফান্ডামেন্টাল রাইটস, এর আগে আমি প্রিয়াম্বেল দেখলাম, ডিপিএসপি দেখলাম, মানে ডিপিএসপিটা পরে পড়াবো, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পড়েছি, বা অন্য জায়গায় যেটা দেখলাম। কিন্তু ফান্ডামেন্টাল রাইটসে আমরা কোন ফান্ডামেন্টাল পলিসিটাকে আমরা বেশি করে ইম্পর্টেন্ট দিই, সেটা হচ্ছে পলিটিক্যাল ডেমোক্রেসি। পলিটিক্যাল ডেমোক্রেসিটাকে এখানটায় বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, সোশ্যাল ডেমোক্রেসি এখানে কিছু আছে, যেমন সোশ্যাল ডেমোক্রেসি যেমন আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি যেটা আছে আর্টিকেল 70 তে দেওয়া আছে। আর সেইগুলো হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি। বেশিরভাগ সোশ্যাল ডেমোক্রেসিও কিছু আছে, কিন্তু বেশিরভাগ এখানটায় ইম্পর্টেন্স দেওয়া আছে পলিটিক্যাল ডেমোক্রেসির উপরে। ঠিক আছে,
এবার আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে যেটা কেবলমাত্র অনলি ফর সিটিজেন্স অফ ইন্ডিয়ার জন্য, কিন্তু অনলি ফর সিটিজেন্স অফ ইন্ডিয়ার জন্য। হ্যাঁ, এখানে কি আবার কিছু কিছু রাইটস আছে যেটা সিটিজেন্স অফ ইন্ডিয়াও পাবে, আবার অনেক ফরেনার যারা মানে ইন্ডিয়াতে ঘুরতে আসে তারা পাবে, আবার কোম্পানিজ বা কর্পোরেটস যারা বাইরে থেকে এসে এখানে বিজনেস করতে আসে, বড় বড় কোম্পানি, তারাও কিন্তু এই প্রিভিলেজ গুলো বা এই ফান্ডামেন্টাল রাইটস গুলো পেয়ে থাকে। কিন্তু কিছু কিছু যে ফান্ডামেন্টাল রাইটস যেমন সেগুলো শুধুমাত্র সিটিজেনদের জন্যই কিন্তু রিজার্ভ, কিন্তু কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস কিন্তু ফরেনরাও পেয়ে থাকে। এবার অনেকেই এখন দেখো এখন যেটা চলছে সেটা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া ওয়ার, তাই তো? পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া ওয়ার, তাই তো? পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া ওয়ার যেটা, সেখানে ধরো যে এর আগেও এরকম একটা ঘটনা কিন্তু হয়েছে, যেখানে ধরো যেখানে মুম্বাই, মুম্বাই হামলা যখন হয়েছিল, মনে আছে তখন আহ, উম, মানে মুম্বাই হামলা যে করেছিল, যে কাসবকে কিন্তু আমরা ধরে ফেলেছিলাম, কিন্তু ধরে ফেলেও কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট তাকে কোনো রকম সাজা কিন্তু আমরা বা শাস্তি দিতে পারিনি। যদিও এটা নিয়ে অনেক রকম মজা ঠাট্টা ইয়ার্কি হয়েছিল আমাদের মধ্যে, যে কেন আমরা এর জন্য আবার ট্রায়াল, এর জন্য আবার মানে জুডিস জুডিশিয়ারি মানে তাকে কোর্টে নিয়ে যাওয়া, তার কথা শোনা, তার জন্য একটা উকিল লাগানো, এইগুলো যে দিয়েছিলাম, এগুলো করেছিলাম বলে অনেকেই কিন্তু এই নিয়ে আমাদেরকে অনেকেই চর্চা করেছিল যে বা এরা আবার যারা দেখতেই পাচ্ছে যে গুলি চালিয়ে এত লোকজনকে মেরে ফেলেছে, সেও কিন্তু ডাইরেক্ট ফাঁসিতে যায়নি, তাকেও কিন্তু আহ, বলার বা তার এগেনস্ট তাকেও কিন্তু একটা লয়ার দেওয়া হয়েছিল এবং তাকে বলার সুযোগ দেওয়া হয়েছিল। এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে কনস্টিটিউশনকে আমরা এতটাই গুরুত্ব দিই, যে লকে আমরা গুরুত্ব দিই, যে আমরা জোর জবরদস্তি যে এনিমি বলেই আমরা তাকে যা খুশি শাস্তি আমরা দিতে পারি না, সেখানেও আমাদের ট্রায়াল চলে, তা কোর্টে মুভ করা হয়, তার কথা শোনা হয়, তারপরে তাকে ফাঁসি দেওয়া হয়। তাহলে এই যে এগুলো কিন্তু ফরেনরা পায়, ঠিক আছে? এই প্রিভিলেজ গুলো ফরেন যারা আসে, ফরেনাররা যারা আসে তারা কিন্তু পায়। এবার ফরেনারদের যেটা এলিয়েন্স, তাদের মধ্যে কিছু এনিমি এরিয়াস, মানে যেমন পাকিস্তান থেকে জঙ্গিরা আসে আমাদের উপরে হামলা করে, যেমন সেরকম হামলা করলেও কিন্তু তারা কিন্তু ডাইরেক্ট ফাঁসিতে যাবে না, তাদেরকেও কিন্তু ট্রায়াল করা হবে। কিন্তু এই জিনিসটা কিন্তু বাইরের কান্ট্রিতে কিন্তু দেখতে পাওয়া যায় না। কারণ ধরো চায়না, বাইরের কান্ট্রি বলতে চায়নার কথাই বলি, চায়নাতে যদি এরকম কেউ যদি আহ, মানে ওরা তো যখন খুশি যখন তাদের ল কিন্তু ওরা চেঞ্জ করতে পারে। হ্যাঁ, আমাদের যেমন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে গেলে যেমন একটা প্রসিডিওর আছে, যেমন খুশি ভাবে আমরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে পারি না, সেখানে হাফ অফ স্টেটের এগ্রিমেন্ট লাগবে, তারপরে সেখানে এগ্রিমেন্ট লাগবে, এরপরেও আবার সেন্ট্রালের এগ্রিমেন্ট লাগবে, এরপরে সেটা সেই বিলটা লোকসভা যাবে, আবার রাজ্যসভা যাবে, এরপর প্রেসিডেন্ট সিগনেচার করবে, অনেক রকম ঝামেলা করার পরে আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়। এবং অর্ডিনারি ল বানানোর ক্ষেত্রেও আমাদের অনেক রকম প্রসিডিওর ফলো করতে হয়, কিন্তু সেটা কিন্তু অন্য কোনো কান্ট্রিতে দেখা যায় না, সেখানে ওরা নিজেদের মতো করে নিজেরা যখন খুশি কিন্তু ল চেঞ্জ করতে পারে, সেখানে কিন্তু পিপল অফ মানে তাদের সিটিজেনদের অতটাও গুরুত্ব দেওয়া হয় না, যেটা ইন্ডিয়ার সিটিজেনদের গুরুত্ব দেওয়া হয়, কারণ ইন্ডিয়ান সিটিজেন তারা চুজ করেছে তাদের গভর্নমেন্টকে, তাদের রিপ্রেজেন্টেটিভকে। সুতরাং রিপ্রেজেন্টেটিভ যেটা বলবে, রিপ্রেজেন্টেটিভ শুধু একজনও না, রিপ্রেজেন্টেটিভ কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে অনেকজনকে নির্বাচন করা হয়েছে, তাহলে তাদের মধ্যে ভোটিং এর মাধ্যমে ঠিক করা হবে যে কোন লটা লাগু হবে, কোন লটা কিন্তু ডিসকার্ড করা হবে, মানে বাদ দেওয়া হবে। তাহলে এই জিনিসগুলো ইন্ডিয়ার মধ্যে কিন্তু দেখা যায়। হুম।
আচ্ছা, আর ফান্ডামেন্টাল রাইটস যেটা, সেটা কিন্তু কেবলমাত্র যে মানুষ মানে একটা সিটিজেন বা হিউম্যানের যে শুধুমাত্র এথিক্যাল ডেভেলপমেন্টই করে না, মানে ফান্ডামেন্টাল রাইটস মাধ্যমে আমরা 4 টাইপ অফ ডেভেলপমেন্ট আমরা এখানে পেয়ে থাকি। তার মধ্যে একটা হচ্ছে এথিক্যাল ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট, এবং মেটেরিয়াল ডেভেলপমেন্ট। তাহলে মেটেরিয়াল ডেভেলপমেন্ট, ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট মানে স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিকতা ডেভেলপমেন্ট, এবং এথিক্যাল ডেভেলপমেন্ট, এই 4টে ডেভেলপমেন্ট আমরা ফান্ডামেন্টাল রাইটস দেওয়ার মাধ্যমে আমরা পিপল অফ ইন্ডিয়াকে দিয়ে থাকি। আচ্ছা, এটা হলো। তাহলে এবার, আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আম, কিন্তু কি নট অ্যাবসুলেট, তাই তো? অ্যাবসুলেট নয়, এটা হচ্ছে কোয়ালিফাইড, তাই তো? তোমরা জানো ফান্ডামেন্টাল রাইটস কিন্তু অ্যাবসুলেট নয়, মানে আমাকে বলা হয়েছে মানে আমি ওটা একদম পুরোপুরি অ্যাবসুলেট মানে গ্যারেন্টি, ঠিক আছে? গ্যারেন্টিড নয়, মানে এই যে আমাকে ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হচ্ছে মানে আমি যা খুশি তাই করতে পারি তা নয়। এটা কোয়ালিফাইড মানে হচ্ছে আমার ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হচ্ছে ঠিকই আছে, কিন্তু তার উপরে রিজনেবল রেস্ট্রিকশনও কিন্তু তার সঙ্গে ইম্পোজ করা হয়েছে। যেমন সেই ধর রিজনেবল রেস্ট্রিকশন আমি বললাম, লার্জ পাবলিক ইন্টারেস্ট। সেকেন্ড হচ্ছে ঠিক আছে, বোঝা গেল? তাহলে যদি বলে ফান্ডামেন্টাল রাইটস, এখানে কোশ্চেন আছে ফান্ডামেন্টাল রাইটস কি অ্যাবসলিউট না কোয়ালিফাইড না বোথ অফ দেম না নান অফ দেম? তাহলে অ্যান্সারটা হবে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু নট অ্যাবসলিউট, অ্যাবসলিউট নয়, ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে কোয়ালিফাইড। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু বেশিরভাগ ফান্ডামেন্টাল রাইটস আমরা কিন্তু পেয়ে থাকি আরবিটারি অ্যাকশন, তাই তো? আরবিটারি অ্যাকশন অফ দ্য স্টেটের এগেনস্টে, মানে স্টেট যখন খুশি আমাদের উপরে যা খুশি চাপিয়ে দিতে পারে না। হ্যাঁ, তাই বেশিরভাগ ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আমরা পেয়ে থাকি স্টেটের, মানে দেখবে কেস হলেও কেস কেস আমরা কি করে থাকি, যে একজন মিস্টার এক্স ভার্সেস স্টেট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ওয়েস্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, বা মিস্টার ওয়াই ভার্সেস স্টেট অফ বিহার, তাই তো? তার মানে বেশিরভাগই আমরা ফান্ডামেন্টাল রাইটস এর বেশিরভাগই মানে যেটার এগেনস্টে আমরা করে থাকি সেটা হচ্ছে আরবিটারি অ্যাকশন, মানে আমাদের উপরে যাচ্ছে তাই ভাবে যা খুশি চাপিয়ে দেওয়ার এগেনস্টে আমরা ফান্ডামেন্টাল রাইটস এগেনস্টে আমরা স্টেটের এগেনস্টে আমরা করে থাকি, ফান্ডামেন্টাল রাইটস কে ইউজ করে আমরা স্টেটের এগেনস্টে করে থাকি। কিন্তু কিছু কিছু আছে যেগুলো কেবলমাত্র স্টেটের এগেনস্টেই করে, মানে কিছু কিছু আর্টিকেল আছে, কিছু কিছু জায়গা আছে শুধুমাত্র স্টেটের এগেনস্টে নয়, সেগুলো কিন্তু প্রাইভেট ইন্ডিভিজুয়ালের এগেনস্টেও কিন্তু সেগুলো আমরা করতে পারি। ধরো এখানে আমি বোঝাই কিভাবে আমরা প্রাইভেট ইন্ডিভিজুয়ালের এগেনস্টে করতে পারি সেটা আমি বলি। ধরুন আর্টিকেল 70, তাই তো? আর্টিকেল 17, আর্টিকেল 17-এ কি বলা হয়েছে? আর্টিকেল 17-এ বলা হয়েছে আনটাচেবিলিটি, তাই তো? তাহলে আনটাচেবিলিটি, এবার আপনি ধরুন কোন একটা সোসাইটিতে থাকেন, এবং আপনি হচ্ছে বা আমি হচ্ছে সে এসসি বা এসটি থেকে বিলং করছি, তাই আমাকে সেই সোসাইটিতে কোনো পাবলিক প্রপার্টি ইউজ করতে দেওয়া হয় না, বা আহ, সেই সোসাইটিতে আমাকে কোনো মানে কোনোভাবে উম, কোনো পাবলিক ইউজ করতে দিচ্ছে না, এবং আমাকে কেউ মানে আমাকে কেউ টাচও করতে চায় না, হ্যাঁ, আমার সঙ্গে কেউ কথা বলতে চায় না, তাহলে সেখানটায় যেটা যেটা আমাদের ইম্পোজ করা হবে সেটা হবে ইন্ডিভিজুয়ালের এগেন্সে। ধরুন আপনার পাশের বাড়িতে কেউ আপনার সঙ্গে এরকম ব্যবহার করছে, তাহলে আপনি সেই পাশের বাড়ির এগেনস্টেও কিন্তু আর্টিকেল 17 কে নিয়ে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারেন। হ্যাঁ, কোন আর্টিকেলে যাবেন? থ্রুতে 32, আর্টিকেল 32-তে আপনি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারেন যে আমি ফান্ডামেন্টাল রাইটস আমার ভায়োলেট হচ্ছে, মানে ফান্ডামেন্টাল রাইটসের যে 17
আর্টিকেল নাম্বার 17-এ আমাকে আনটাচেবিলিটিস যে প্রভিশনস দেওয়া হয়েছে, সেখানে রাইটস দেওয়া হয়েছে, সেখানে আমার সেই ফান্ডামেন্টাল রাইটস কিন্তু এখানটায় কি হচ্ছে, ভায়োলেট হচ্ছে। আমাকে কোনো পাবলিক প্রপার্টি আমাকে আমার পাড়াতে ইউজ করতে দেয় না, বা কোনো একটা ইনফরমেশনের এগেনস্টে, কোনো একটা মানুষের বা কোনো একটা পরিবারের এগেনস্টে যাতে আপনি কেস করতে পারেন। তাহলে ফান্ডামেন্টাল রাইটস কেবলমাত্র যে স্টেটের এগেনস্টেই চলবে সেটা নয়, ফান্ডামেন্টাল রাইটস প্রাইভেট ইন্ডিভিজুয়ালের এগেনস্টেও কিন্তু হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আবার কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে আর নেগেটিভ ইন ক্যারেক্টার। তাই তো, নেগেটিভ ইন ক্যারেক্টার মানে কি? ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে নেগেটিভ অ্যান্ড ক্যারেক্টার, মানে কি হলো, সেটা কিছু লিমিটেশন, হ্যাঁ লিমিটেশন দিয়ে থাকে অথরিটি অফ দ্য স্টেটকে। তাই তো, যে আপনি এটা করতে পারেন না, আপনি এইভাবে কারো জব কেড়ে নিতে পারেন না, বা আপনি কারো কোনো পরিবারের কোনো সদস্যকে এইভাবে হ্যারাস করতে পারেন না। নেগেটিভ সব, না 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 নাতে যদি কিছু হয়, সেগুলো হচ্ছে কি নেগেটিভ ইন নেচার। তাই তো, আপনি করতে পারেন না, বা আপনার আপনি এখানে রেস্ট মানে করতে পারছে না, সেই যে লিমিটেশন, মানে লিমিটেশন দিচ্ছে স্টেট গভর্নমেন্টকে, সেটা হচ্ছে নেগেটিভ ইন ক্যারেক্টার। আবার কিছু কিছু ক্যারেক্টার আছে মানে কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে পজিটিভ ইন নেচার। পজিটিভ ইন নেচার মানে কি, যেখানে কিছু কিছু গুলো দিতে হবে, হ্যাঁ আপনার এগুলো মানে করতে হবে, এই প্রিভিলেজ গুলো পার্সন পেয়ে থাকবে। তাহলে এই যে অ্যাসোসিয়েশন তৈরি করা প্রিভিলেজ, তারপরে কোনো জায়গায় সমবেত হয়ে সমবেত হওয়ার প্রিভিলেজ, এগুলো দিতে হবে, এগুলো পজিটিভ। তাহলে ফান্ডামেন্টাল রাইটস এর কিছু কিছু আছে নেগেটিভ ইন ক্যারেক্টার, যেগুলো বিশেষ করে স্টেটের এগেনস্টে। ফান্ডামেন্টাল রাইটস, এটা তো আগেই বললাম যে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু জাস্টিসেবল ইন নেচার। তাই তো, ফান্ডামেন্টাল রাইটস কিন্তু জাস্টিসেবল ইন নেচার। ইফ ইউর ফান্ডামেন্টাল রাইটস ইজ ভায়োলেটেড, দেন ইউ ক্যান মুভ দ্য কোর্ট, হ্যাঁ, ইমিডিয়েটলি। এখানে 226 আর্টিকেল, আর্টিকেল 226-এ আপনি হাইকোর্টে যেতে পারেন, এবং 32 সুপ্রিম কোর্টে যেতে পারেন। ঠিক আছে? এই ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হলে কিন্তু তার এগেনস্টে কোর্টে গিয়ে আপনি কিন্তু চাইতে পারেন যে আমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়ে গেছে, সুতরাং আমাকে ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হোক। সেই সেই পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু কোর্টে যেতে পারেন। এবার সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হলো আপনি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে রাইটস হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যান্ড গ্যারান্টেড বাই দ্য সুপ্রিম কোর্ট। এটা তো এখনই বললাম যে আপনি সুপ্রিম কোর্টে কিন্তু যেতে পারেন। আর্টিকেল কত বলবে? আর্টিকেল 32, হ্যাঁ তাই তো, ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে যাওয়া যায়। এমনিতে অন্য কোনো জায়গাতে কিন্তু, অন্য কোনো কেসে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস বাদ দিয়ে অন্য কোনো কেসে কিন্তু আপনি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারবেন না। ঠিক আছে? শুধু ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেন্সে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া যায়। আচ্ছা, নেক্সট দে ক্যান বি স্যাক্রিসেন্ট অর পার্মানেন্ট, ক্যান নট। তাই তো, পার্মানেন্ট নয়। কেন পার্মানেন্ট নয়? কারণ কনস্টিটিউশনকে পাওয়ার আছে, বা কনস্টিটিউশন পাওয়ার দিয়ে যে পার্লামেন্টকে, যে আপনি কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কিন্তু অ্যামেন্ড করতে পারে। হ্যাঁ, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করতে গেলেও কিন্তু কিন্তু অর্ডিনারি অ্যাক্টের মাধ্যমে নয়, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু আপনি ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তাই তো, ফান্ডামেন্টাল রাইটস কিন্তু চেঞ্জ করতে, যেমন হয়েছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কত 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মনে আছে? যেখানে 1978 যেখানে আমাদের ফান্ডামেন্টাল রাইট 31 কে বাদ দেওয়া হয়। তাই তো, রাইট টু প্রপার্টি। তাহলে ফান্ডামেন্টাল রাইটস তো মিট হয়েছে, তো এটা কিন্তু পার্লামেন্টকে কিন্তু সেই ক্ষমতা দেওয়াই আছে যে ফান্ডামেন্টাল রাইটসকে কিন্তু অ্যামেন্ড করা যাবে। আর নেক্সট হচ্ছে যেটা, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কিন্তু অর্ডিনারি অ্যাক্টের মাধ্যমে কিন্তু অ্যামেন্ড করা যাবে না, এটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যামেন্ড করতে হবে। তার মানে হচ্ছে মেজরিটি অফ দ্য স্টেটের মানে ভোটিং হবে, তাতে মেজরিটি অফ দ্য স্টেটের এগ্রিমেন্ট চাই, তারপরে সেখান থেকে
লোকসভার মেজরিটি ভোট চায়, রাজ্যসভার মেজরিটি ভোট চায়, প্রেসিডেন্টের সিগনেচার চায়। এইভাবে অনেক কিছু করার পরে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটসকে কিন্তু অ্যামেন্ড করা যাবে। তবুও কিন্তু ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করলেও সেখানে কিন্তু বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচারকে কিন্তু ভায়োলেট করা যাবে না। মানে বেসিক স্ট্রাকচার টাকে মানে অক্ষুণ্ণ রেখে আমরা ফান্ডামেন্টাল রাইটসকে কিন্তু মানে চেঞ্জ অ্যামেন্ড করতে পারি। এবার বেসিক স্ট্রাকচারটা কি? বেসিক স্ট্রাকচারটা এ নিয়ে সুপ্রিম কোর্ট অনেকবার বলেছে, কেশব ভারতী মিল কেসে বলেছে, তারপরে মিনার্ভা মিল 1980-তে বলা হয়েছে যে বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার যে মানে সোভারেন সোশ্যালিস্ট কিলার, এই যে বেসিক যে ব্যাপারগুলো এইগুলোকে কিন্তু কোনো রকম ভাবে ভায়োলেট করা যাবে না। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং দ্য অপারেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি, তাই তো? ন্যাশনাল এমার্জেন্সিতেই কিন্তু ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড করা যাবে, তাই তো? না, ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু এখানে কিন্তু মনে রাখবে যে ন্যাশনাল এমার্জেন্সিতেই কিন্তু ফান্ডামেন্টাল রাইটসকে সাসপেন্ড করা যাবে। কিন্তু সেখানে ন্যাশনাল এমার্জেন্সি হোক আর যাই হোক, আর্টিকেল 21 কে কিন্তু কোনো অবস্থাতেই, আর্টিকেল 20 এবং 21, হ্যাঁ, কে কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু আমরা মানে স্টেট কখনো এই আর্টিকেল 20 and 21 কে কিন্তু তুলে নিতে পারবে না। ন্যাশনাল এমার্জেন্সি ক্ষেত্রেও কিন্তু তুলে নেওয়া যাবে না। আচ্ছা, আর আর্টিকেল 19 অনলি অনলি একমাত্র এক্সটার্নাল অ্যাগ্রেশনে কেবলমাত্র সাসপেন্ড করা যাবে। এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে কি? আচ্ছা, আমি বলি, ধরুন গুজরাটে বা মহারাষ্ট্রে বা ওয়েস্ট বেঙ্গলে কোনো রকম আর্মস রেবিলিয়ান হচ্ছে, বা কোনো রকম ভাবে কোনো একটা মানে এমার্জেন্সি মানে পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু সেখানে কিন্তু আপনি আর্টিকেল 19 কে সাসপেন্ড করা যাবে না। কেবলমাত্র অনলি আর অনলি যখন এটা এক্সটার্নাল অ্যাগ্রেশন হবে, মানে ইন্ডিয়া পাকিস্তান ওয়্যার বা ইন্ডিয়া চায়না ওয়্যার, বা কোনো রকম বাইরের কোনো কান্ট্রির সঙ্গে যদি ওয়্যার হয়, বা সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল 19 কে সাসপেন্ড করা যেতে পারে, কিন্তু কোনো রকমে আর্টিকেল 20 and 21 কে সাসপেন্ড করা যাবে না। ঠিক আছে, এখানে বোঝা গেল? আচ্ছা, হুম, আর আমাদের অনেক রকম ফান্ডামেন্টাল রাইটস আমরা পেয়ে থাকি। গুলো কিন্তু আর্মস ফোর্স বা প্যারামিলিটারি ফোর্স বা পুলিশ ফোর্স বা ইন্টেলিজেন্সি, এরা কিন্তু এই ফ্রিডমগুলো পায় না। কেন এদের এই ফ্রিডমগুলো কিন্তু রেস্ট্রিক্ট করা থাকে পার্লামেন্টের মাধ্যমে। মানে আমি ধরো মিলিটারি কোনো পোস্টে আছি, এবং আমি কিন্তু কাশ্মীরে মানে জম্মু কাশ্মীরে পোস্টিং আছি। তাহলে জম্মু কাশ্মীরে কোন জায়গাতে আমি আছি এবং আমার টাস্ক কি, বা আমি আমার সামনে কি মুভমেন্ট করতে চলেছি, কি মুভ করতে চলেছি, আমার এই সব জিনিস কিন্তু আমি কোনো সোশ্যাল মিডিয়া কি কোনো কারোর সঙ্গে কিন্তু শেয়ার করতে পারবো না, তাই তো? তার মানে আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন কিন্তু এখানটায় কিন্তু রেস্ট্রিক্টেড করা হয়েছে, তাই তো? আচ্ছা, নেক্সট যেটা, সেটা হলো আচ্ছা, যদি দেশের মধ্যে খুব বাজে কন্ডিশন চলে আসে, ধরুন কোনো একটা স্টেট, ধরুন আমি ধরে নিলাম আন্দামান অ্যান্ড নিকোবর বলছে যে আর আমরা ইন্ডিয়ার মধ্যে থাকবো না। ইন্ডিয়ার মধ্যে আমরা থাকবো না, আমরা চায়নার সঙ্গে যোগ দেবো। মানে আমি বলছি এটা একটা মানে হাইপোথেটিক্যাল মানে এক্সাম্পল, মানে জাস্ট ইমাজিনারি, এর মধ্যে কোনো বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে এখানে আন্দামান নিকোবর যদি বলে যে আমি আর ইন্ডিয়ার মধ্যে থাকবো না, আমি চায়নাতে গিয়ে যোগ দেবো, এবং সেই নিয়ে তারা বিদ্রোহ ঘোষণা করে, তাহলে কিন্তু সেই সব মানে রেয়ার টু রেয়ার কেসে এখনো পর্যন্ত কিন্তু ভারতের কোনোদিন মার্শাল ল কিন্তু ফোর্স করা মানে কোনোদিনও হয়নি, কিন্তু সেই সব ক্ষেত্রে কিন্তু মার্শাল ল কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু মানে ইয়ে করতে পারে, ইম্পোজ করতে পারে। সেটা দেওয়া আছে কি আর্টিকেল নাম্বার 34। তাহলে মার্শাল ল কিন্তু মানে এক্সেপশন তো এক্সেপশন, যখন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সমস্ত ব্যাপার, তখন কিন্তু আমরা মার্শাল ল কিন্তু এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে?
আচ্ছা আচ্ছা most of them are directly enforceable where a few of them can be enforced on the basis of a law can be made only by the parliament and not by state legislature এখানে একটা জিনিস বোঝার আছে যে ধরুন আমাদের বেশিরভাগই কিন্তু মানে ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হলে কিন্তু সেখান থেকে কনস্টিটিউশনাল রেমেডি পেয়ে থাকি কিন্তু যদি আমরা কখনো যদি কোনো ল বানানোর প্রয়োজন হয় তাহলে কিন্তু স্টেট লেজিসলেচার সেই কোনো ফান্ডামেন্টাল ল বানাতে পারে না সেখানে কেবলমাত্র পার্লামেন্টকেই কিন্তু একমাত্র ক্ষমতা দেওয়া আছে ল বানানোর এখানে কেন কারণ হচ্ছে ইউনিটি আর মানে এক রকমের মানে ল বানান যদি স্টেট বানায় তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একরকম বানাবে ইউপি গভর্নমেন্ট একরকম বানাবে বিহার গুজরাট সব আলাদা আলাদা রকমের ল বানাবে তাহলে মানে একরকম ইউনিটি থাকলো না তাই জন্য কি করা হয়েছে যে স্টেট লেজিসলেচারকে কোনো রকম ল বানানোর পারমিশন দেওয়া হয়নি একমাত্র পার্লামেন্টকেই ফান্ডামেন্টালস ব্যাপারে কোনো ল যদি বানাতে হয় তাহলে কেবলমাত্র পার্লামেন্টই বানাবে আচ্ছা এখানে আমি জানাতে চাই যে এবার ফান্ডামেন্টাল রাইটস হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন fundamental rights and privilege so fundamental rights is the basic human rights guaranteed by the constitutions to all the citizens but privilege is the special advantage or immunity guaranteed to the person or group often by the authority or law ওকে আর ফান্ডামেন্টাল রাইটসের যে নেচার হবে সেটা হলে ইউনিভার্সাল and enforceable by the law but প্রিভিলেজের নেচার হবে যেটা কন্ডিশনাল হ্যাঁ নট ইউনিভার্সাল ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে enforceable by court if it is violate you can go to court but in case of privilege you cannot it is in case of privilege it may or may not be the guaranteed by the it may or may not be legally guaranteed okay what is the difference between fundamental rights and privilege বোঝানো গেল আর animals and nature is not take any fundamental right